নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটি চ্যাপ্টার 2 দেখব। এর আগে ইন্ডিয়ান পলিটির একটা ক্লাস তোমাদের করানো হয়েছে, যেখানে আমরা ভারতীয় সংবিধানের গঠন ও তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস ডিটেলে দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রিএম্বল দেখব, যেটাকে আমরা প্রস্তাবনা বলে থাকি। সাবজেক্ট ও টপিক ওয়াইজ ডিটেল ক্লাসের পাশাপাশি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ও মিসলিনিয়াস এক্সামের প্রিপারেশনও চলছে। আমরা ক্লার্কশিপের 2004 থেকে 2019 পর্যন্ত পিওয়াইকিউ সলভ করেছি ও মিসলেনিয়াসের 2010 থেকে 2019 পর্যন্ত পিওয়াইকিউ সাবজেক্ট ওয়াইজ সলভ করেছি। সেই সমস্ত ভিডিওর লিংক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। যদি তুমি সেই ভিডিওগুলো এখনো দেখোনি তো দেখে নেবে। আর তুমি যদি এখনো স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটস গুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমে আমাদের এটা জানা দরকার যে প্রিএম্বলটা কি জিনিস, বা প্রস্তাবনা যেটাকে বলছি, তো সেটা কি জিনিস হয়। তো দেখো, মার্কেট থেকে যখন তুমি কোনো বই কিনে আনো তো তার প্রথম পেজে লেখা থাকে প্রিফেস কিংবা ইন্ট্রোডাকশন। তো সেখানে কি লেখা থাকে? সেখানে সেই বইটার ফিলসফি থাকে, আর সেই বইটার মধ্যে কি কি রয়েছে বা লেখার পেছনে কি অবজেক্টিভ আছে সেটা লেখা থাকে, আর সামান্য কিছু অথরের ব্যাপারেও লেখা থাকে। ঠিক সেরকমই আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলেও কিন্তু কনস্টিটিউশন গঠন করার পেছনে যে অবজেক্টিভ আছে সেটা লেখা আছে, ও তার যে ফিলসফি আছে সেটাও কিন্তু মেনশন করা আছে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আমাদের প্রিএম্বল। প্রিএম্বলে যখন এত কিছু লেখা আছে তো নিশ্চয়ই তার একটা ল্যাঙ্গুয়েজ আছে। কি ল্যাঙ্গুয়েজ আছে আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা যে লেখা রয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভড টু দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া ইনটু আ সোভেরিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর অল ইটস সিটিজেন। এই যে ভাষাটা যে আছে, এই যে ল্যাঙ্গুয়েজটা যে আছে, এই ল্যাঙ্গুয়েজটা কোথায় থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন আসে। এই ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে কনস্টিটিউশন অফ অস্ট্রেলিয়া থেকে। আর এখানে যে বোল্ড করে লেখা আছে সেই সমস্তগুলোকে আমরা ডিটেলে ফার্দার জানবো। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে প্রিএম্বলে কি কি কম্পোনেন্ট আছে। তো প্রিএম্বলে মেনলি 4টে কম্পোনেন্ট আছে। এটাকে 4 ভাবে আমরা ডিভাইড করতে পারি। প্রথম হচ্ছে সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন। প্রিএম্বলে পরিষ্কার লেখা আছে যে কনস্টিটিউশন নিজের অথরিটির সোর্সটা কোথায় থেকে পাচ্ছে। তো সেটা কোথায় থেকে পাচ্ছে? সেটা আমাদের থেকে পাচ্ছে, মানে পিপল অফ ইন্ডিয়া থেকে পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অথরিটিটার যে সোর্স আছি আমরা আছি, পিপল অফ ইন্ডিয়ারা আছি। নেক্সট কম্পোনেন্ট যেটা লেখা আছে সেটা হচ্ছে নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, মানে ভারত দেশ কেমন, তার নেচার কেমন, তার ক্যারেক্টারিস্টিক্স কি, এই সমস্ত কিছু কিন্তু প্রিএম্বলে লেখা আছে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। যেমন আমি বললাম যে প্রিফেসে অবজেক্টিভ লেখা থাকে, তো সেরকমই কনস্টিটিউশনেরও কিছু অবজেক্টিভস আছে, আর সেইগুলো প্রিএম্বলে লেখা আছে। কি কি অবজেক্টিভস আছে? আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভকে 4টে ওয়ার্ডে ডিনোট করা হয়েছে। প্রথম হচ্ছে জাস্টিস, সেকেন্ড হচ্ছে লিবার্টি, তারপরে হচ্ছে ইকুয়ালিটি, আর তারপরে হচ্ছে ফ্রেটার্নিটি। ঠিক আছে, এসব কি জিনিস হয় আমরা এক এক করে দেখবো ডিটেলে। এখন একটা ওভারভিউ দেখে নিই। নেক্সট আর লাস্ট কম্পোনেন্ট হচ্ছে ডেট অফ দ্য অ্যাডপ্টেশন, মানে এই কনস্টিটিউশনে লেখা আছে যে আমরা কোন ডেটে কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করেছিলাম। আর এখানে আমরা বলছি মানে হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা বলছি আমি। তো যখন আমরা এই 4টে কম্পোনেন্ট দেখলাম, তার মধ্যে মেন কম্পোনেন্ট যেটা আছে নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। ইন্ডিয়ান স্টেটের নেচারটাকে আমাদেরকে প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে সোভারেন। আমাদের দেশ সোভারেন আছে। সোভারেন মানেটা কি? সোভারেন মানে হচ্ছে যে আমরা কারোর উপরে ডিপেন্ডেন্ট নই। ওয়েদার ইটস অ্যান এক্সটার্নাল অ্যাফেয়ার কিংবা ইন্টারনাল অ্যাফেয়ার, যাই হোক না কেন আমরা নিজেরা তার ডিসিশন নিতে পারি, আর আমরা সেটার কেপেবল আছি। আমি খুব ছোট ছোট করে তোমাদেরকে এখানে বোঝাচ্ছি, কেন বইয়ে এগুলো হাফ হাফ পাতা করে লেখা আছে, বাট আমি তোমাকে জাস্ট জিসটুকুটা বলে দিচ্ছি। যদি তোমাদের ফার্দার পড়ার ইচ্ছে করে তো তুমি লক্ষ্মীকান্ত বইটা রেফার করতে পারো, খুব সুন্দর বই আছে। নেক্সট টার্ম হচ্ছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট কথাটার অর্থ কি? সমাজবাদী, তাই তো? তো সমাজবাদী 2 রকমের হয়, একটা হচ্ছে কমিউনিস্টিক আর একটা হচ্ছে ডেমোক্রেটিক। আমাদের দেশ যেটা আছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, আর চায়না হচ্ছে কমিউনিস্টিক সোশ্যালিস্ট। কি তফাৎ আছে একটু আমরা দেখে নিই। কমিউনিস্টিক সোশ্যালিস্টে সব কিছু নেশনের থাকবে, সব কিছু রাষ্ট্রের থাকবে, আর সেটা প্রোডাকশন হোক, সেটা ম্যানুফ্যাকচারিং হোক, যাই হোক না কেন সেটা রাষ্ট্রের থাকবে, আর সেটা ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটাও কিন্তু নেশন ডিসাইড করবে। কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিস্টে সেরকম না। ডেমোক্রেটিক সোশ্যালিস্টে হচ্ছে যে পাবলিক থাকবে আর প্রাইভেট থাকবে, দুজনেরই পার্টিসিপেশন থাকবে, দুজনেরই পার্টনারশিপ থাকবে। ফর এক্সাম্পল, আমাদের এখানে প্রাইভেট ব্যাংক আছে, আমাদের এখানে পাবলিক ব্যাংকও আছে। আমাদের এখানে
প্রাইভেট এয়ারওয়েজ আছে, পাবলিক এয়ারওয়েজ আছে, এখন ইন্ডিয়ান রেলওয়েজেও কিন্তু কিছু সেকশন প্রাইভেটাইজেশন হতে চলেছে, আর কিছুটা এখনও গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তো তুমি যে কোনো ডিপার্টমেন্ট দেখো না কেন, ওয়েদার ইটস আ কোল প্রোডাকশন, স্টিল প্রোডাকশন, যাই তুমি দেখো না কেন, সেখানে প্রাইভেটের পার্টিসিপেশন আর পাবলিকের পার্টিসিপেশন কিন্তু সমান সমানভাবে রয়েছে। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখব, সেকুলার। অনেকেরই এখানে একটু ডাউট থাকে যে সেকুলার মানে হচ্ছে যে আমাদের দেশের কোনো ধর্ম নেই। তো ঠিক সেটা না, সেকুলার মানে হচ্ছে যে তুমি যে কোনো ধর্মকেই ফলো করতে পারো, আর তুমি যে কোনো ধর্ম থেকেই বিলং করতে পারো, কিন্তু তার জন্য যে তোমাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে বা স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হবে, ঠিক তেমনটা না। তুমি যে কোনো ধর্মেরই মানুষ থাকো না কেন, তোমাকে সেই সমান চোখেই দেখা হবে, সেই সমান ভাবেই তোমাকে ট্রিট করা হবে। ঠিক আছে, তুমি মাইনরিটিকে বিলং করো বা মেজরিটিকে বিলং করো, তাতে কিন্তু কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না। ঠিক আছে, নেক্সট আমরা যে টার্মটা দেখবো সেটা হবে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক অগেন দু রকমের হয়। ডেমোক্রেটিক মানেটা কি? ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, তাই তো? তো আমাদের দেশ গণতান্ত্রিক আছে। তো ডেমোক্রেটিক দু ধরনের হয় বললাম আমি, প্রথমটা হচ্ছে ডাইরেক্ট আর সেকেন্ডটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্টে কি হয়, কোনো আইন বা কোনো ল যখন বানানো হয়, তো সেখানে পাবলিকের ডাইরেক্ট পার্টিসিপেশন থাকে, তারা ডাইরেক্ট সেই আইনের জন্য, সেই ল এর জন্য ভোট করে। ঠিক আছে, এটা আমরা কোন দেশে দেখতে পাই? এটা সুইজারল্যান্ডে দেখা যায়। কিন্তু আমাদের দেশে আমরা ইনডাইরেক্ট আছি, ইনডাইরেক্ট ডেমোক্রেটিক আমরা ফলো করি। ইনডাইরেক্টে কি হয়, ইনডাইরেক্টে তুমি তোমার জন্য একটা রিপ্রেজেন্টেটিভকে চুজ করলে, আর তাকে তুমি পার্লামেন্টে পাঠাচ্ছ, সে তোমার জন্য এবার আইন যেটা বানানো হচ্ছে তার জন্য ভোট করবে বা তার এগেনস্টে ভোট করবে। যেমন ধরে নাও, বর্তমানে আমাদের দেশে যা কন্ডিশন আছে, 10 লাখ মানুষের জন্য একটা এমপি যায়, তার মানে 10 লাখকে রিপ্রেজেন্ট করছে একটা এমপি। সেই একটা এমপি যখন পার্লামেন্টে গিয়ে বসে, আর যে গভর্নমেন্ট থাকে, যে ওখানে মানে মেজরিটি পার্টি থাকে, সে কোনো আইন আনে, আর সেই আইনের তখন ভোটিং হয় তাদের মধ্যে। সেই 545 জন মিলে কিন্তু সেটাকে ভোট করে। ঠিক আছে, মানে আমাদের দেশের যে 1 বিলিয়ন যে পপুলেশন আছে, তারা না ভোট করে, মাত্র 545 জন আমাদের হয়ে ভোট করছে, সেটাকে আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেটিক বলছি। ক্লিয়ার আছে এটুকুটা? আর লাস্ট যে টার্মটা আছে সেটা হচ্ছে রিপাবলিক। রিপাবলিক বলতে কি বোঝাচ্ছে, যে কোনো দেশেই ডেমোক্রেটিক পলিটি যখন থাকে, তো সেটাকে দুভাবে ভাগ করা যায়, আইদার মোনার্কি আর রিপাবলিক। তো মোনার্কিতে হচ্ছে যে একই পরিবারের একই বংশের লোক এসে শাসন করবে, রাজ করবে। ঠিক আছে, যেটা রাজার সময়ে হয়ে থাকতো, যে রাজা মরল তো রাজার পরে রাজার ছেলে বসবে, সে মরলে তার ছেলে বসবে, তার যোগ্যতা থাকুক বা না থাকুক, কিন্তু চেয়ারে সেই বসবে। কিন্তু রিপাবলিকে এরকম হয় না। রিপাবলিকে আমরা ভোট করি, ওয়েদার ইটস এ ডাইরেক্ট ভোট বা ইনডাইরেক্ট ভোট সেটা ম্যাটার করে না, বাট আমরা ভোট করি আর আমরা আমাদের হেডকে ইলেক্ট করি। ঠিক আছে, তো আমাদের ইন্ডিয়ার হেড কে আছে? আমাদের ইন্ডিয়ার হেড হচ্ছে প্রেসিডেন্ট। তো এটা হলো ইন্ডিয়ার নেচার বা ইন্ডিয়ার ক্যারেক্টারিস্টিক্স। ইন্ডিয়া কেমন একটা দেশ তোমাকে যদি জিজ্ঞেস করে, তো তুমি বলবে ইন্ডিয়া সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক কান্ট্রি। এই 5টা ওয়ার্ড কিন্তু ইন্ডিয়ার ক্যারেক্টার কোনো ডাউট ছাড়া পরিষ্কার পরিষ্কার বুঝিয়ে দেবে। এছাড়াও আরেকটা আমি জিনিস তখন তোমাদেরকে বললাম যে অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের অবজেক্টিভ কি আছে। তো আমি তখন বললাম যে 4টা ওয়ার্ড দিয়ে আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভকে ডিনোট করা হয়েছে। প্রথম হচ্ছে জাস্টিস, সেকেন্ড হচ্ছে লিবার্টি, থার্ড হচ্ছে ইকুয়ালিটি, আর ফোর্থ হচ্ছে ফ্রেটার্নিটি। এবার এই 4টা ওয়ার্ডকে আমরা একটু বুঝে নেব। প্রথমে হচ্ছে জাস্টিস। জাস্টিস অ্যাকচুয়ালি এক ধরনের হয় না, ন্যায় এক রকমেরই হয় না। ন্যায় হচ্ছে 3 রকমের। আমাদের কনস্টিটিউশন আমাদেরকে 3 রকমের জাস্টিসের অধিকার দিয়েছে। প্রথম হচ্ছে সোশ্যাল জাস্টিস, মানে সমাজে যদি তোমার সঙ্গে কোনো অন্যায় হয়ে থাকে তো তার ন্যায় দেওয়া হবে তোমাকে। সেকেন্ড হচ্ছে ইকোনমিক জাস্টিস, মানে ইকোনমিক ফিল্ডে যদি তোমার সঙ্গে কোনোভাবে অন্যায় হয়েছে তো সেটার ন্যায় দেওয়া হবে তোমাকে। আর থার্ড হচ্ছে পলিটিক্যাল জাস্টিস, মানে কোনোভাবে যদি তোমার সঙ্গে পলিটিক্যালি ইনকারেক্ট হয়েছে সেটারও কিন্তু তোমাকে জাস্টিস দেওয়া হবে। তো এই প্রশ্নটা কিন্তু আসে যে জাস্টিস ক রকমের আমাদের দেশে দেয়া হয়েছে আমাদেরকে। তো মনে রাখবে 3 ধরনের জাস্টিস দেওয়া হয়েছে, সোশ্যাল, ইকোনমিক আর পলিটি। আর এই জাস্টিসটা কোন দেশ থেকে অ্যাডপ্ট করা হয়েছে? তো জাস্টিসটা রাশিয়ান রিভলিউশন থেকে নেওয়া হয়েছে, যেটা 1917-তে হচ্ছিল। নেক্সট টার্ম আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিবার্টি। লিবার্টি মানে কি? লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, আজাদি, তাই তো? তো লিবার্টির লিটারালি মানে হচ্ছে যে তোমাকে কোনো বাধা বিঘ্ন ছাড়াই তোমার যা অ্যাক্টিভিটি আছে, একটা মানুষের যা অ্যাক্টিভিটি আছে সেটা করতে দেওয়ার পারমিশন তোমাকে দিচ্ছে আমাদের কনস্টিটিউশন। ঠিক আছে,
এখানে শুধুমাত্র যে আমি মানে হাতে পায়ে যে কাজ করব সেটা না, তোমার মেন্টালিটি, তোমার থটস, তোমার এক্সপ্রেশন, তুমি কোন ধর্মে বিশ্বাস করো, তুমি কার পুজো পাঠ করো, সেই সমস্ত কিছু লিবার্টি কিন্তু তোমাকে এই কনস্টিটিউশন দিচ্ছে। ঠিক আছে, তাহলে লিবার্টি শুধুমাত্র কাজকর্ম করার জন্যই দিচ্ছে না বা ঘোরাফেরা করার জন্যই দিচ্ছে না, লিবার্টিটা তোমার থটস, তোমার এক্সপ্রেশন অফ ফেথ, এক্সপ্রেশন অফ বিলিফ বা তোমার ওয়ার্শিপ, এই সমস্ত কিছুর জন্য তোমাকে লিবার্টিটা দেয়া হচ্ছে। ঠিক আছে, এগুলো এক এক করে কিন্তু আমাদেরকে আর্টিকেলের আন্ডারেও পড়বো আমরা, এখন প্রিএম্বলের ফর্মে পড়ছি, তার জন্যে এইভাবে জিনিসগুলোকে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। নেক্সট যে টার্মটাকে আমরা দেখব সেটা হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটির মানেটা কি? ইকুয়ালিটি মানে হচ্ছে যে আমরা সবাই সমান আছি, এই দেশের সব নাগরিকরাই সমান আছে, তাদেরকে কাউকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে না। আমাদের কনস্টিটিউশন কাউকেই কোনো স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে না। আর ইকুয়ালিটিও আগেন তিন রকমের হয়। প্রথম হচ্ছে সিভিক ইকুয়ালিটি, মানে তুমি যেই সমাজে থাকছো, যেই সোসাইটিতে থাকছো, সেখানে তোমাকে ইকুয়ালিটিটা দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল ইকুয়ালিটি, মানে তুমি যদি আজকে ভোটে দাঁড়াতে চাও, ইলেকশনে দাঁড়াতে চাও, তো তোমাকে কেউ মানা করতে পারবে না, তোমাকে কেউ ইনএলিজিবল বলতে পারবে না যতক্ষণ কিনা তুমি সেরকম কন্ডিশনে পড়ছো। মানে ধরো এখন যদি কোনো পাগল মানুষ যদি বলে যে আমি ইলেকশনে দাঁড়াবো, তো অবভিয়াসলি তাকে তো অ্যালাউ করবে না, কারণ তার মেন্টাল হেলথ ঠিক নেই। কিন্তু একটা নর্মাল মানুষ যদি বলে যে আমি ইলেকশনে দাঁড়াবো, তো তাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো সেই পলিটিক্যাল ইকুয়ালিটিটাও আমাদের রয়েছে। এছাড়া হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি। ইকোনমিক ইকুয়ালিটিটা হচ্ছে যে সবাই সমান রূপে কাজ করতে পারো আর সবাই সমান তার জন্যে মাইনে পাবে, স্যালারি পাবে, টাকা পাবে। ঠিক আছে, সবার কিন্তু অধিকার আছে নিজের জীবনযাপন করা এই দেশের মধ্যে। এই ইকুয়ালিটিকে কিন্তু খুব ভালোভাবে ডিপিএসপি কিংবা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস মানে পার্ট 4-এর আন্ডারে খুব ভালো করে কিন্তু ডিফাইন করা হয়েছে, প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে সেখানে লেখা রয়েছে। এখানে আমরা তাহলে কি বুঝলাম? তিন রকমের ইকুয়ালিটি আমরা পেয়েছি। প্রথম হচ্ছে সিভিক, সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল, আর থার্ড হচ্ছে ইকোনমিক। এই যে এইভাবে আমি বলছি যে এটা তিন রকম, এটা চার রকম, এটা কিন্তু প্লিজ মনে রাখবে, ঠিক এইভাবেই কিন্তু প্রশ্ন আসে। আর নেক্সট যেটা টার্ম আছে সেটা হচ্ছে ফ্রেটার্নিটি। ফ্রেটার্নিটি মানে হচ্ছে ব্রাদারহুড, মানে আমরা সবাই সমান আছি আর আমরা সবাই ভাই ভাই আছি, এটাই আমাদের কনস্টিটিউশন আমাদেরকে বোঝাচ্ছে। আর এটা কি দিয়ে ইন্ডিকেট করেছে? তো আমাদেরকে সিঙ্গেল সিটিজেনশিপ দিয়েছে। এরকম না যে আমরা বাংলার আছি বলে আমাদের বাঙালির আলাদা সিটিজেনশিপ আছে, ও উড়িষ্যায় থাকে বলে ওর উড়িয়া আলাদা সিটিজেনশিপ আছে, কিংবা সে মহারাষ্ট্রে থাকে বলে তার আলাদা সিটিজেনশিপ আছে, সেরকম একদমই না। তুমিও ইন্ডিয়ান, সেও ইন্ডিয়ান, মহারাষ্ট্রে যে থাকছে সেও ইন্ডিয়ান। তো আমাদেরকে সিঙ্গেল সিটিজেনশিপ দিয়ে আমাদেরকে ফ্র্যাটার্নিটিটা বুঝিয়ে দিয়েছে আমাদের কনস্টিটিউশন। ঠিক আছে, আর এই তিনটে যে টার্ম দেখছো, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই তিনটেই টার্ম কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন থেকে নেওয়া হয়েছে, যেটা হয়েছিল 1789 থেকে 1799 অবধি। একটা 10 বছরের স্প্যানে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল, সেখান থেকে এই তিনটে ওয়ার্ড অ্যাডপ্ট করা হয়েছে। ঠিক আছে, আশা করছি এবার আমি বলিনি, কারণ আমার মনে হলো যারা ফার্স্ট ক্লাস করেছো তারা হয়তো সেই ব্যাপারটা বুঝে গেছো যে তোমাদেরকে খাতায় এইসব লিখতে হবে। যেমন আমি স্ক্রিনে ডিসপ্লে করছি, ঠিক সেরকমই একটু তীর চিহ্ন দিয়ে এগুলোকে লিখে নাও, তাহলে রিভিশন করতে কিন্তু তোমাদের খুব হেল্প হবে। চেষ্টা করবে যে এগুলোকে 1 থেকে 1.5 পাতার মধ্যেই লিখবে, কারণ আমি ওইটুকুটাই নোট আনি যে 1 থেকে 1.5 পাতার মধ্যে লেখা হয়ে যাবে। তাহলে তুমি যখন রিভাইজ করতে বসবে, তো দেখবে খুব পাতলা একটা খাতা নিয়ে রিভাইজ করতে বসছো, আর পরীক্ষার আগে সেটা তোমার ইজিলি রিভিশনও হয়ে যাবে। প্রিএম্বল ইউএসএ কনস্টিটিউশন বা আমেরিকান কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে, বা সেখান থেকে এই আইডিয়াটাকে অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখানে জেনে রাখো যে আমেরিকা কিন্তু প্রথম দেশ ছিল যে নিজের কনস্টিটিউশনে প্রিএম্বল রেখেছিল। এই প্রিএম্বলটাকে কে প্রপোজ করেছিল প্রথমে? তো প্রথমে জওয়াহরলাল নেহরু এটাকে প্রপোজ করেছিল 13 ডিসেম্বর 1946-এ। তারপরে এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করেছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি 22 জানুয়ারি 1947-এ, এটাকে অ্যাকসেপ্ট করেছিল। আর প্রিএম্বলকে প্রিফেজ, ইন্ট্রোডাক্টরি বা ইন্ট্রোডাকশন পার্ট বলা হয়। এবার এটাকে নিয়ে কিন্তু বেশ কটা কেস চলেছিল, তো আমরা সব কটা কেস দেখব না, আমরা দুটো ইম্পর্টেন্ট কেস দেখব। আরেকটা চ্যাপ্টার হবে তোমাদের যেখানে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার জিনিসটাকে বোঝানো হচ্ছে। খুব ছোট্ট একটা টপিক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশের ইতিহাসের পাতায় রয়েছে। তো দেখো, কিছু কেস চলেছিল সেই সময়ে। তো সেই কেসগুলোতে বলা হচ্ছিল যে প্রিএম্বল হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, এর বেশি কিন্তু আর কিছুই না। কিন্তু আরেকটা কেস চলেছিল, সেখানে বলা হচ্ছিল যে প্রিএম্বল হচ্ছে কনস্টিটিউশনের একটা ইন্টিগ্রেটেড পার্ট, মানে কনস্টিটিউশনের উপরে যদি কিছু অ্যাপ্লিকেবল থাকে তো সেটা প্রিএম্বলের উপরেও অ্যাপ্লিকেবল থাকবে।
তো সেই কেসগুলো কী কী আছে একটু দেখে নেব আমরা। প্রথমে হচ্ছে বেরোবারি কেস 1960। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে লেখা আছে যে বেরোবারি কেসে বলা হয়েছিল যে প্রিএম্বল কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনো পার্ট না, এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার বলতে পারো, আর এই একটা ইম্পর্টেন্ট গাইড প্রোভাইড করছে কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করার জন্য। আর এছাড়াও পার্লামেন্ট আর সুপ্রিম কোর্টের রিলেশনটাকেও এই প্রিএম্বল বুঝতে হেল্প করছে। কিন্তু এরপরে আরেকটা কেস হয়েছিল, খুব ফেমাস কেসটা, যেটা রিসেন্টলি 50 বছর কমপ্লিট হয়েছে, কেশবানন্দা ভারতী কেস। কেশবানন্দা ভারতী কেস 1973। ঠিক আছে, এই কেসটা অনেক লং চলেছিল, আর বলতে পারো আমাদের দেশে এটা একমাত্র কেস আছে যেখানে সুপ্রিম কোর্টের বেঞ্চে 13 জন বসেছিল। তো এই কেসে বলা হচ্ছে যে না, প্রিএম্বল হচ্ছে কনস্টিটিউশনের পার্ট, আর আর্টিকেল 368 যেখানে লেখা রয়েছে যে আমরা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করতে পারি বা কিছু সংশোধন করতে পারি, তো সেটা কিন্তু এবার প্রিএম্বলেও অ্যাপ্লিকেবল আছে। ঠিক আছে, তাহলে কোন কেসে বলা হলো যে প্রিএম্বল কনস্টিটিউশনের পার্ট না? তো বেরোবারি কেসে বলা হলো যে পার্ট না, আর কেশবানন্দা ভারতী কেসে বলা হলো যে না, প্রিএম্বল হচ্ছে কনস্টিটিউশনের পার্ট, আর প্রিএম্বলেও কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। এই প্রশ্নটা কিন্তু এইভাবেই আসে, তার জন্যই এটাকে রাখা হয়েছে। বাদ বাকি আর কোনো কেসেস আমি এখানে রাখিনি, এই দুটো কেস রেখেছি কারণ এইভাবে প্রশ্নগুলো আসে। তাহলে অ্যামেন্ডমেন্ট কি হয়েছে আমাদের কনস্টিটিউশনে? তো ইয়াস, অ্যামেন্ডমেন্ট হয়েছে। একবারই দেখো অ্যামেন্ডমেন্ট হয়েছে আমাদের কনস্টিটিউশনে। আর কোন অ্যামেন্ডমেন্ট হয়েছে? 42nd অ্যামেন্ডমেন্ট 1976। ঠিক আছে, 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল। আর আর আমাদের প্রিএম্বলের অ্যামেন্ডমেন্ট মাত্র একবার হয়েছে। তো অ্যামেন্ডমেন্টে কি চেঞ্জ করা হয়েছে সেটা আমরা একটু দেখব। প্রথমে আমি যে শুরু থেকে তোমাকে বলছি ওয়ার্ডগুলো, যে সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, প্রথমে কিন্তু এই 2-3টে ওয়ার্ড ওখানে অ্যাড ছিল না। ঠিক আছে, প্রথমে মাত্র এই 3টে ওয়ার্ডই ছিল, সোভেরিয়ান, ডেমোক্রেটিক, রিপাবলিক। তাহলে ইন্ডিয়া কেমন নেচারের স্টেট ছিল অ্যামেন্ডমেন্টের আগে? তো ইন্ডিয়া সোভেরিয়ান, ডেমোক্রেটিক আর রিপাবলিক কান্ট্রি ছিল। কিন্তু অ্যামেন্ডমেন্ট করে দেওয়ার পরে ইন্ডিয়া হয়ে যায় সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক কান্ট্রি। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করো, আর যেমন করে সাজানো আছে ঠিক তেমনভাবেই মুখস্থ করবে, কারণ এইভাবেই কিন্তু এক্সামে দেবে। যদি এখান থেকে প্রশ্ন দেয় তাহলে এইভাবেই কিন্তু দেবে। তোমরা অনেক সময় দেখে হবে যে প্রিএম্বলকে কে কি নামে ডেকেছে বা কে কি বলে ডেকেছে, এরকম কিছু প্রশ্ন আমরা ফেস করি যখন এমসিকিউ সলভ করি। তো প্রিএম্বলকে কে কি বলে কোট করেছে সেটা আমরা একটু দেখে নেব। যে কটা ইম্পর্টেন্ট আছে সে কটাই দেখব, বেশি ডেপথে আমরা যাচ্ছি না, কারণ এখানে রিপিটেটিভ প্রশ্ন আসে বেশ। তো ওই রিপিটেটিভগুলোই আমরা দেখব। তো প্রথম হচ্ছে যে অস্টিন বলেছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে একটা সোশ্যাল ডকুমেন্ট। নেক্সট হচ্ছে কে এম মুন্সি বলেছিল যে না, এটা হচ্ছে হরস্কোপ অফ আওয়ার সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক। তো এতটা পুরো বড় বড় করে তুমি মনে রাখতে পারবে না, এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে তুমি যদি মার্ক করতে মানে করে নাও, তাহলে কিন্তু তোমার সুবিধে হবে এটাকে মুখস্থ করার জন্য। যে অস্টিন বলেছে এটা ডকুমেন্ট, সোশ্যাল ডকুমেন্ট, সেখানে কে এম মুন্সি বলছে এটাকে যে এটা হরস্কোপ আছে। হরস্কোপ মানে কি? হরস্কোপ ওই রাশি নক্ষত্রের জন্য সেই হয় না, কুষ্টি যেটাকে বলা হয়, তো সেটা বলছে হরস্কোপ এটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে বার্কার। বার্কার কি বলেছে? বার্কার বলেছে এটা কি নোট আছে, কি নোট অফ কনস্টিটিউশন। ঠাকুরদাস ভার্গব বলছে যে এটা হচ্ছে আত্মা, কনস্টিটিউশন বা আমাদের সংবিধানের আত্মা হচ্ছে প্রিএম্বল। নেক্সট হচ্ছে এন এ পালকিওয়ালা। তো পালকিওয়ালা বলেছে এই প্রিএম্বলটা কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে পালকিওয়ালা বলেছে এটা আইডেন্টিটি কার্ড, আর ঠাকুরদাস ভার্গব বলেছে এটা আত্মা আছে, সোল আছে এটা, আর অস্টিন বলেছে যে এটা সোশ্যাল ডকুমেন্ট, কে এম মুন্সি বলেছে এটা হরস্কোপ, আর বার্কার বলেছে এটা কি নোট। ঠিক আছে, প্রয়োজন হলে পজ করে আরেকবার দেখে নাও, ভালো করে লিখে নাও, আর এই যে ইম্পর্টেন্ট টার্মগুলো যে আমি বললাম, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বললাম, তার নিচে আন্ডারলাইন করে নাও। তাহলে কি হবে, এই একটা ওয়ার্ড দিয়েই তুমি নামটা মনে রাখতে পারবে। প্রশ্ন এরকমই দেবে যে কে বলেছে আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলকে সোল কে বলেছে, কিংবা বলতে পারে যে ঠাকুরদাস ভার্গব প্রিএম্বলকে কি বলে ডেকেছে। এই দুভাবেই প্রশ্ন দিতে পারে এখান থেকে। এবার আমরা কিছু কোশ্চেন সলভ করে নেব। এতক্ষণ আমরা যা পড়লাম তার উপরেই কিছু কোশ্চেন্স বানানো হয়েছে, সেগুলো পড়ে নিলে তোমার যা ডাউট থাকবে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য কনসেপ্ট অফ প্রিএম্বল ওয়াজ বরোড ফ্রম। তো কোথায় থেকে বড় করেছি? ইউএস থেকে বড় করেছি আমরা এই প্রিএম্বলের কনসেপ্টটাকে।
নেক্সট হচ্ছে when did Jawaharlal Nehru introduce the objective resolution of the preamble in the Constitution Assembly? তো প্রশ্ন জিজ্ঞেস করছে জওয়াহরলাল নেহরু কোন ডেটে ইন্ট্রোডিউস করেছিল এই প্রিএম্বলের অবজেক্টিভ রেজলিউশনটাকে। তো ডেটটা হয়ে যাবে 13 ডিসেম্বর 1946-এ। নেক্সট হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিএম্বল হ্যাজ বিন টেকেন ফ্রম। তো ল্যাঙ্গুয়েজটা নিয়েছি আমরা অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে, প্রিএম্বলের ল্যাঙ্গুয়েজটা অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এই যে দেখো এখানে এলো প্রশ্নটা যে প্রিএম্বল ইজ নট অ্যান ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তো কোন কেসে বলা হয়েছে যে প্রিএম্বল ইন্ট্রোডাক্টরি পার্ট না? তো হচ্ছে বেরোবারি কেস 1960। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। আর এখানে দেখো লেখা আছে যে কোন কেসে বলা হয়েছে ইন উইচ কেস সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার দ্যাট দ্য প্রিএম্বল ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তো কোন কেসে বলা হয়েছে যে এটা ইন্ট্রোডাক্টরি পার্ট আছে আর এখানেও অ্যামেন্ডমেন্ট পসিবল আছে? তো সেটা হয়ে যাবে কেশবানন্দ ভারতী কেস 1973। নেক্সট প্রশ্ন দেখবো আমরা হু প্রপোজ দ্য প্রিএম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির সামনে কে এই প্রস্তাবটা রেখেছিল প্রিএম্বলের? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জওয়াহরলাল নেহরু। নেক্সট হচ্ছে জওয়াহরলাল নেহরু এই অবজেক্টিভ এটা আবার রিপিট হয়ে গেছে। আর নেক্সট হচ্ছে যে এটাকে কবে অ্যাকসেপ্ট করেছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি? তো ডেটটা হয়ে যাবে 22 জানুয়ারি 1947-এ। কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেই দিন এই প্রিএম্বলটাকে অ্যাকসেপ্ট করেছিল। ঠিক আছে, অ্যাডপ্ট হবে না, সেটা অ্যাকসেপ্ট হবে। অ্যাডপ্ট তো আমরা পুরো কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করেছিলাম 26 নভেম্বর 1949-এ, বাট প্রিএম্বলটাকে শুধুমাত্র অ্যাকসেপ্ট করেছিলাম আমরা 22 জানুয়ারি 1947-এ। আর আমরা বলতে এখানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলছি, কিন্তু আমরা মানে পিপল অফ ইন্ডিয়া বলছি না। নেক্সট দেখবো হু সেড দ্যাট প্রিএম্বল ইজ সোশ্যাল ডকুমেন্ট। তো সোশ্যাল ডকুমেন্ট বলেছে তোমার অস্টিন। দেখো লাস্ট নামটুকুটা জানলেই হবে। নেক্সট হচ্ছে যে সোল অফ কনস্টিটিউশন কে বলেছে? তো ঠাকুর দাস ভার্গব বলেছে। আত্মার কথা ঠাকুরই বলবে, তাই তো। নেক্সট হচ্ছে রাইট দ্য 3 ওয়ার্ড উইচ ওয়ার অ্যাডেড ইন দ্য প্রিএম্বল। মানে প্রিএম্বলকে অ্যামেন্ড করে যে 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল সেটা এরা লিখতে বলছে। তো সেটা হয়ে যাবে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য আইডিয়া অফ দ্য রিপাবলিক হ্যাজ বিন টেকেন ফ্রম। তো এই রিপাবলিকের আইডিয়াটা আমরা ফ্রান্স থেকে নিয়েছি। তো এই ছিল আজকের ক্লাসটা, কনস্টিটিউশনের চ্যাপ্টার 2 আমরা আজকে শেষ করলাম। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। কোনো যদি সাজেশন থাকে বা কোনো কোয়েরি থাকে তো তুমি অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতেই পারো, বা কিছু যদি প্রয়োজন থাকে তো সেটাও তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এটার পিডিএফ কিন্তু পাওয়া যাবে না, আমি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছিলাম যে খাতা নিয়ে বসবে ক্লাস করার সময়, আর যেমন যেমন করে তোমাকে বোঝানো হচ্ছে খাতায় তুমি মাইন্ড ম্যাপগুলো ড্র করতে থাকবে। স্ক্রিনে তোমাকে তার জন্য এটাকে মাইন্ড ম্যাপের সাহায্যেই পড়ানো হচ্ছে। যদি চ্যানেলকে তুমি এখনও সাবস্ক্রাইব করোনি তো রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর বেল আইকন ক্লিক করে কিন্তু অল চুজ করবে, তাহলেই কিন্তু সব ভিডিও নোটিফিকেশনস তোমার কাছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।